বেগম খালেদা জিয়া যখন হচ্ছে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল মানসুর শহীদ হয়েছিল, কিন্তু সেদিন ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দ সেদিন রাস্তায় নামেনি। অথবা 5 মে শাপলায় যে গণহত্যা হয়েছিল, সেই সময় যদি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সেদিন নামতো, তাহলে এর পরের দিনে হাসিনার পতন হয়ে যেত। তো এইভাবে যদি আমরা দেখি, গত 16 বছরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামগুলো সর্বদলীয় ঐক্য হতে পারেনি। ঠিক একইভাবে 2023 সালে আপনাদের মনে থাকার কথা, 28 অক্টোবর কেন্দ্রিক সর্বদলীয় ঐক্যর জন্য আমরা চেষ্টা করছিলাম আমাদের জায়গা থেকে, কিন্তু ওই সময়ে সর্বদলীয় ঐক্য সেটা বিভিন্ন ভারতের প্রেসক্রিপশন এবং ওই সময় মেজর পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে দূরত্ব এবং ইন্টারনাল মেকানিজমের কারণে হয় নাই। ওই সময় একটা সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল 2023 সালে। ওই ছাত্র ঐক্যে ছাত্র শিবিরকে বাদ দিয়ে তারা ছাত্র ঐক্য করেছিল এবং ওই দিনে এটা ফেল করছে। ছাত্র ঐক্যের 2-3টা প্রোগ্রাম হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রাম ফেল করছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা গণ অভ্যুত্থান, একটা গণবিপ্লবের দিকে আন্দোলনকে নিয়ে যেতে পারি। সে আলোকে সেই সময় আমরা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। পরবর্তীতে খুনি হাসিনা 2024 সালের 7 জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে, রাতের নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসে এবং তখন থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে যেন একটা গণবিপ্লব হতে পারে। এবং এই আলোকে আপনি জানেন, যখন 2024 সালের 5 জুন খুনি হাসিনা প্রথম অবৈধভাবে সে আবার কোটাকে পুনর্বহাল করে, ওই সময়ে আমরা সকল অংশীজনদের সাথে, ক্যাম্পাসে যত অংশীজন আছে সকল অংশীজনদের সাথে আমাদের আলাপ হয়। তখন আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ইস্যুটাকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনটাকে কমন গোল নিয়ে আমরা এখানে কাজ করব। নেতৃত্ব দিয়েছে এবং ওই সময় আমরা চেয়েছিলাম একটা সর্বদলীয় ঐক্য হোক। সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আমরা খুনি হাসিনার পতন করব। কিন্তু ওই সময়ে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনা ডিভাইড অ্যান্ড রোল পলিসি, যে ডিভাইড অ্যান্ড রোল পলিসির মাধ্যমে বিগত 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে। সেই ডিভাইড অ্যান্ড রোল পলিসি সে আমাদের মধ্যে জারি রেখেছিল, যে কারণে ওই সময়ের যে আন্দোলন, ফেসিবাদ বিরোধী আন্দোলন, এটা সর্বদলীয় আন্দোলন হতে পারেনি। শিবির তার জায়গা থেকে আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে। ছাত্র শিবির এবং জামাত যখন আন্দোলন করছিল, বিএনপির যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হওয়া দরকার ছিল সে সময় হয়নি। এবং আপনাদের মনে থাকার কথা, বেগম খালেদা জিয়া যখন হচ্ছে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল মানসুর শহীদ হয়েছিল, কিন্তু সেদিন ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দ সেদিন রাস্তায় নামেনি। অথবা 5 মে শাপলায় যে গণহত্যা হয়েছিল, সেই সময় যদি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সেদিন নামতো, তাহলে এর পরের দিনে হাসিনার পতন হয়ে যেত। তো এইভাবে যদি আমরা দেখি, গত 16 বছরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামগুলো সর্বদলীয় ঐক্য হতে পারেনি। ঠিক একইভাবে 2023 সালে আপনাদের মনে থাকার কথা, 28 অক্টোবর কেন্দ্রিক সর্বদলীয় ঐক্যর জন্য আমরা চেষ্টা করছিলাম আমাদের জায়গা থেকে, কিন্তু ওই সময়ে সর্বদলীয় ঐক্য সেটা বিভিন্ন ভারতের প্রেসক্রিপশন এবং ওই সময় মেজর পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে দূরত্ব এবং ইন্টারনাল মেকানিজমের কারণে হয় নাই। ওই সময় একটা সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল 2023 সালে। ওই ছাত্র ঐক্যে ছাত্র শিবিরকে বাদ দিয়ে তারা ছাত্র ঐক্য করেছিল এবং ওই দিনে এটা ফেল করছে। ছাত্র ঐক্যের 2-3টা প্রোগ্রাম হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রাম ফেল করছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা গণ অভ্যুত্থান, একটা গণবিপ্লবের দিকে আন্দোলনকে নিয়ে যেতে পারি। সে আলোকে সেই সময় আমরা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। পরবর্তীতে খুনি হাসিনা 2024 সালের 7 জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে, রাতের নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসে এবং তখন থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে যেন একটা গণবিপ্লব হতে পারে। এবং এই আলোকে আপনি জানেন, যখন 2024 সালের 5 জুন খুনি হাসিনা প্রথম অবৈধভাবে সে আবার কোটাকে পুনর্বহাল করে, ওই সময়ে আমরা সকল অংশীজনদের সাথে, ক্যাম্পাসে যত অংশীজন আছে সকল অংশীজনদের সাথে আমাদের আলাপ হয়। তখন আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ইস্যুটাকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনটাকে কমন গোল নিয়ে আমরা এখানে কাজ করব। আমরা এটাকে কোনোভাবে পলিটিসাইজ করব না, যেন এখানে আমরা সবাই ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন আন্দোলন করি। এবং সে আলোকে যারা ওই সময়ের
আন্দোলন ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল সবার সাথে আমাদের কোঅর্ডিনেশন হয়েছে, সবার অবদান ছিল এবং ছাত্র সংগঠনগুলো আমরা একসাথে এক বিন্দুতে মিলিত হয়েছি। আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাইনি। আমাদের সবার পরিচয় ছিল আমরা সবাই মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম এবং এই আন্দোলনে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। এবং সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম, অন্যান্য ছাত্র সংগঠন যুক্ত ছিল এবং এখানকার শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবং খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয় এবং কারফিউ জারি করে, তখন এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তার রাস্তায় নেমে পড়ে। তখন যাত্রাবাড়িতে কোল মাদ্রাসার আমার যারা শিক্ষার্থীরা আছে, আলেম ওলামা যারা আছে, তারা রাস্তায় নেমে গিয়েছিল। উত্তরায় আমাদের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছিল। সাভারে শ্রমিকরা রাস্তায় নেমে গিয়েছিল। এভাবে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনি হাসিনার বিরুদ্ধে, আজাদির লক্ষ্যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন নেমেছিল। এবং ওই ক্রুশাল টাইমে আমরা প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, প্রথম লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদের যখন অনুপস্থিতিতে দ্বিতীয় লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে সেফ রুমে নিয়ে যাওয়া এবং বিভিন্ন অংশীজন, দেশীয় আন্তর্জাতিক অংশীজনদের সাথে কোঅর্ডিনেট করা, এই সামগ্রিকভাবে একদম শেষ পর্যন্ত আমাদের আন্দোলন সমন্বয় করা এবং মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, সামগ্রিক কাজে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম। এবং এই পুরো বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন যে গাজী হয়েছে এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা যেভাবে রাস্তায় নেমেছে, তারা যেভাবে জাস্টিসের পক্ষে, খুনি হাসিনার বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে তারা যেভাবে স্লোগান দিয়েছে এবং যেভাবে তাদের বুককে আবু সাইদের মতো প্রসারিত করে তারা উজাড় করে দিয়েছে, এর মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। তো এই পুরো বিপ্লবের যদি কথা বলি, এটা ছিল এদেশের স্বতঃস্ফূর্ত, এদেশের সকল মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। এবং এই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা এবং একই সাথে বরিশালের সর্বস্তরের মানুষের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো এই বিপ্লবে আমরা দেখি না আমার পাশে কে আছে, আমার পাশে যে আছে সে কি ছাত্রদল নাকি ছাত্র শিবির নাকি বাম নাকি ডান, সে কোন জায়গা থেকে আসছে। আমাদের কমন পরিচয় ছিল আমরা সবাই মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি পেয়েছি। তো এই আন্দোলনের সামগ্রিক অবদান যদি দিতে চাই, প্রথম অবদান হচ্ছে আমাদের শহীদরা। এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। সেখানে এই শহীদদেরকে যেন আমরা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি এবং আমাদের গাজীরা, যে গাজীদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। একই সাথে ছাত্র সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নেপথ্যে এবং সামনে থেকে এবং সকল অংশীজনদের সাথে সমন্বয় করা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে। এবং এখানে প্রশ্ন এসেছে, জুলাই আন্দোলনে ছাত্র শিবির থেকে শহীদ হওয়া সদস্যদের সংখ্যা জানতে চাই। আমরা এই প্রশ্নটা বারবার ফেস করেছি, বারবার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলেছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। এই শহীদদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। শহীদরা যখন রাস্তায় নেমেছে তখন সে তার পরিচয় নিয়ে যায় না। কেউ কি শিবিরের ব্যানার নিয়ে এখানে গেছে, কেউ ছাত্র দলের ব্যানার নিয়ে গেছে, অথবা কেউ কি কোনো দলের ব্যানার নিয়ে গেছে। সবাই কমন গোল নিয়ে গেছে, সবাই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গেছে। সুতরাং এই শিবিরকে, এই শহীদদেরকে যদি আমরা এভাবে ক্যাটাগরাইজ করি, এই শিবিরের, ও ছাত্র দলের, ও বিএনপির, তাহলে এর বাইরে বড় একটা সংখ্যক থাকবে, তারা কোন দলের হবে। সুতরাং এই ধরনের নষ্টামির জন্য আমাদের শহীদরা যায় নাই। আমরা শহীদদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই। সে কারণে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি। আমরা কোনো শহীদদের তালিকা প্রকাশ করে নাই। আমরা সকল শহীদদেরকে ধারণ করেছি, সকল শহীদদের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি, সকল শহীদদেরকে নিয়ে আমরা স্মারক বের করেছি, সকল শহীদদের পরিবার তাদের কাছে গিয়েছি এবং যত আহত আছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, একই সাথে শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটার জন্য আমরা বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে কাজ করছি। সুতরাং আমাদের অনুরোধ থাকবে, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, আমরা শহীদদেরকে নিয়ে এভাবে যেন আমরা বিভাজন না করি। শহীদদেরকে নিয়ে যদি আমরা বিভাজন এভাবে তৈরি করি, এর মাধ্যমে শহীদদের পরিবারগুলো কষ্ট পাচ্ছে। আমরা এই শহীদদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ধারণ করতে চাই। শহীদদের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সেই কাজগুলোকে আমরা আঞ্জাম দিতে চাই, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অন্যান্য দল থেকে বাংলা ইসলামী ছাত্র শিবির কেন আলাদা? আচ্ছা, ইসলামী ছাত্র শিবির
যদি আপনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেখেন, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের আলাদা কেন এটা সেটা বলা আছে। আমাদের ভীষণ যদি দেখেন সেখানে আলাদাটা আপনি খুঁজে পাবেন। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত মানে হচ্ছে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান মানে হচ্ছে কি হাদিস, কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি এখানে কোনো ব্যক্তির অথবা কোনো বস্তুর আদর্শ প্রচার করি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা, আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়া, এই জমিনে খিলাফাত, আমানাত এবং মুসাওয়াত, জাস্টিস এনশিওর করা, সেটার জন্য ইসলাম ছাত্র শিবির কাজ করছি। এবং বলবো নাকি আজান, ইসলামী ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রের মধ্যে খুব চমৎকারভাবে ভূমিকাতেই বলা আছে। এবং ইসলামী ছাত্র শিবির কি করতে চাই? সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি অভাব। আমাদের এই দেশে আমরা সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারিনি, যে কারণে আমরা যে মুক্তির জন্য আন্দোলন করেছি সে মুক্তি আমাদের আসে নাই। বারবার আমরা প্রতারিত হয়েছি, আমাদেরকে প্রতারিত করেছে। তো একটা যদি প্রজন্ম তৈরি করতে চাই সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক, যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, যারা অনেস্টি এবং ইন্টিগ্রিটির সাথে যারা দেশ পরিচালনা করবে, সেই দেশ পরিচালনা করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রজন্ম তৈরি করে। এবং এই প্রজন্ম সবসময় সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সবসময় সত্যের পক্ষে থাকবে, কারো লেজুর ভিত্তি করবে না। ইসলামী ছাত্র শিবির কারো লেজুর ভিত্তি করে না, যে অন্যায় করবে সেটার প্রতিবাদ করবে। আমরা দেখতে পাই আমাদের এই সমাজে যত সংগঠন আছে, কেউ কার্ল মার্কসের কথা বলে, কেউ লেনিনের কথা বলে, কেউ মিশেল ফুকোর কথা বলে, কেউ ডায়ালেকট্রিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলে, কেউ এই বাদ সেই বাদ, কিন্তু আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোনো দলের কোনো বর্গের চাপিয়ে দেওয়া কোনো কাজ করি না। আমরা সবসময় সত্যকে সত্য বলে, আমরা মিথ্যাকে মিথ্যা বলে ইনসাফের পক্ষে থাকি। বাংলাদেশপন্থী যে রাজনীতি বলে সেই রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির তরুণ প্রজন্মের মধ্যে প্রতিষ্ঠার পর থেকে করে দেখিয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির কি করতে চাই? আমরা আমাদের এই দেশে রাজনীতি বলতে যেটা বুঝি, রাজনীতি মানে হচ্ছে এই দখল করা, জোর জবরদস্তি এবং হচ্ছে ফাও খাওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, একজন আরেকজনের ক্ষতি করা, সেটাই বুঝি। কিন্তু ইসলামী ছাত্র শিবির আমাদের প্রজন্মকে তাদেরকে হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে। আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনাকে প্রস্তুত করা, আপনাকে আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন করা, আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দুইটার সমন্বয় করা, এবং আপনাকে আপনার ভেতরে একটা চেতনা ঢুকিয়ে দেওয়া, যার মাধ্যমে আপনি সত্যকে সত্য বলতে শিখবেন, সাদাকে সাদা বলতে শিখবেন, কালোকে কালো বলতে শিখবেন। সেই ধরনের একটা চেতনা, সেই ধরনের একটা বোঝ তৈরি করে দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্য। এবং সেই জন্য ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে। এবং শিবিরের সমৃদ্ধ একটা সিলেবাস আছে, শিবিরের কাঠামো আছে। সেই কাঠামোতে আপনারা দেখেন আপনাদের একটা রিপোর্ট বই দেওয়া হয় যারা শিবির, আমরা শিবির যারা করতে চাই। রেগুলার আপনাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে, আপনাকে রেগুলার কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, আপনাকে সমসাময়িক সাহিত্য অধ্যয়ন করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, এর বাইরে আপনাকে সামাজিক কাজ করতে হবে, পত্রপত্রিকা পড়তে হবে, দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ, একজন মুসলমান হিসেবে আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে হবে। তো এবং এর সাথে আপনাকে রাজনৈতিক সচেতন হিসেবে আপনাকে গড়ে তুলবে। তো এই যে রাজনীতি এবং হচ্ছে আপনার একাডেমিয়া দুইটার মধ্যে সমন্বয়, এবং আপনার এক ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দুইটার সমন্বয়, এবং আপনাকে দুনিয়ার বুকে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা, যেন আপনি দুনিয়ায় আপনার সত্যকে সত্য বলতে পারেন, আপনাকে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারেন, সেই ধরনের একজন মানুষ হিসেবে তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য। এখন এখানে কোনো ব্যক্তিগত মতবাদ অথবা কোনো জড়বাদী মতবাদ সেই প্রতিষ্ঠা ইসলামী ছাত্র শিবির করে না। তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের একটা প্রজন্ম তৈরি করে আসছে, সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং ইসলামী ছাত্র শিবির এই জায়গায় আপনি দেখতে পাবেন অন্য ছাত্র সংগঠনগুলো তারা তাদের জড়বাদী বস্তুবাদী এই মতবাদগুলো তারা প্রচার করতে থাকে, কিন্তু ইসলামী ছাত্র শিবির আপনাকে আগামীর জন্য প্রস্তুত করা, নৈতিকতা সম্পন্ন হিসেবে তৈরি করা এবং হেরার আলোয় আপনাকে উদ্ভাসিত করার জন্য আপনাকে প্রস্তুত করবে। শিবিরকে মানুষ কেন ভয় পায়? এটা অনেক লম্বা আনসার করে ফেলতেছি, মনে হয় শেষ করতে পারবো না। আচ্ছা, শিবিরকে মানুষ কেন ভয় পায়? আপনারা এখানে ভয় পান কে? একটু হাত তোলেন তো। আচ্ছা, কেউ ভয় পান না? আচ্ছা দেখেন, শিবিরকে
খুনি হাসিনা তার দোসররা বিগত 16 বছরে দানব আকারে হাজির করছে। শিবিরের বিরুদ্ধে তো কোনো অপবাদ দেওয়া যায় না। মানে শিবির যারা করে, এই যে আপনাদের সভাপতি আমিনুল ভাই, তারা দেখে কি মনে হয় হে চান্দাবাজি করছে টেম্পো স্ট্যান্ডে গিয়া? অথবা তারে দেখে কি মনে হয় কোনো কারোর উপর জুলুম করছে? অথবা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কারোর উপর জুলুম করছে, কোনো অন্যায় করছে, কারো হক নষ্ট করছে, অথবা হচ্ছে কোনো নারী গঠিত কোনো তার বিরুদ্ধে অভিযোগ আছে? তো আমরা যখন দেখি বাংলাদেশের যত ছাত্র সংগঠন অন্যান্য গ্রুপের ছাত্র সংগঠন, মানে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, নৈতিক অধপতনমূলক বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের জনশক্তির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, গুম, এই ধরনের কোনো আমরা অ্যাক্টিভিটি দেখতে পাই না। সুতরাং এই শিবিরকে তো একটু দানব আকারে, যেহেতু শিবিরের বিরুদ্ধে এই নেগেটিভ জিনিসগুলো নাই, শিবিরকে তো এখন একটু দানব আকারে দেখাইতে হবে, একটু ভয়ঙ্কর আতঙ্ক। তো খুনি হাসিনা গত 16 বছর দেখলে হচ্ছে তার জন্য সবচেয়ে থ্রেট কে? তার জন্য সবচেয়ে থ্রেট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। কারণ ইসলামী ছাত্র শিবির তার এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সে কথা বলবে। ইসলামী ছাত্র শিবির অন্যায়কে অন্যায় বলবে। সুতরাং তার থ্রেট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরকে দমন নিপীড়ন করার জন্য, জাস্টিফাই করার জন্য শিবিরকে সে ডিহিউম্যানাইজ করেছে, বিভিন্ন ধরনের সে ফ্রেমিং করেছে। এবং এই ফ্রেমিং এ তাকে সহযোগিতা করেছে কালচারাল ফেসিস্টরা। যে কালচারাল ফেসিস্টরা 2006 সালের 28 ফেব্রুয়ারি দিনে দুপুরে মানুষ পিটিয়ে হত্যার পর নৃত্য করেছিল ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্যরা। এরাই এই শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা, বিভিন্নভাবে যে রক কাটা, তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে ফ্রেমিং, দানবাকের হাজির করা, ভয়ঙ্কর হিসাবে দেখানোর তারা চেষ্টা করেছিল। কিন্তু এই দেশের ছাত্র জনতা খুনি হাসিনা এবং কালচারাল ফেসিস্টদের যে ফ্রেমিং, এই সকল ফ্রেমিংকে তারা ভেঙে দিয়েছে। এবং বিপ্লব, জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার মাধ্যমে তাদের প্রমাণ করেছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য এবং আগামীর বাংলাদেশের জন্য ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখছে এবং ইসলামী ছাত্র শিবির সেই অবস্থায় প্রস্তুত আছে। এবং জুলাই বিপ্লবে সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট যখন ছিল, কারফিউ জারি ছিল, ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করা এবং নীতি নির্ধারণ করা, সকল অংশীজনদেরকে একসাথে নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সফলতার ধারপ্রান্তে নিয়ে যাওয়া, সে কাজটা ইসলামী ছাত্র শিবির করেছে। এবং গত 16 বছরে অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সবসময় ইসলামী ছাত্র শিবির কথা বলেছে। এবং ইসলামী ছাত্র শিবিরকেই খুনি হাসিনা নিষিদ্ধ করেছে জুলাই বিপ্লবের একদম শেষ মুহূর্তে। কিন্তু সেই ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সেই খুনি হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। তো সুতরাং ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি হবে। ইসলামী ছাত্র শিবির এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। ইসলামী ছাত্র শিবির সবসময় সত্যের পথে আছে, ইনসাফের পক্ষে আছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যদি আবার জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীলরা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তো শিবিরকে এই যে ভয়, আতঙ্ক আকারে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আজকের এই আয়োজন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আজকে এই বর্ণাঢ্য আয়োজন, এই বিশাল আয়োজন আজকে প্রমাণ করে ইসলামী ছাত্র শিবিরকে সবাই আপন করে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে আর কেউ ভয় পায় না। এবং আপনারা যদি রিসেন্টলি চারটা ছাত্র সংসদ নির্বাচন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসু, সেই 4টা নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। আজকে ইসলামী ছাত্র শিবিরকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের আপন করে নিয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের উপর সারা দেশের মানুষ আস্থা রাখতে চায়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এবং মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এখানে কোনো ধরনের ফ্রেমিং, ট্যাগিং, ফেসিবাদী যে বয়ান, দিল্লির যে বয়ান, হাসিনার যে বয়ান, বাকশালী যে ক্যাসেট, সেগুলো এখন আর চলবে না ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বড় দল, কিন্তু তাও তাদের দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। কিভাবে এত বড় দলে তারা কন্ট্রোল করে? আচ্ছা, আমরা এখানে যারা সংগঠন করি, আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থের জন্য আমরা এখানে সংগঠন করি না। আমরা বলেছি আমরা এখানে সংগঠন করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই। অন্যান্য ছাত্র সংগঠন তাদের ব্যক্তিগত স্বার্থ থাকে। কেউ সভাপতি হওয়ার আগে সে টাকা দিয়ে তার পোস্ট পদবি নেয়, অমুক ভাইয়ের পিছনে সে মিছিল দেয়, তখন অমুক ভাই তাকে পদ দেয় না, এরপর দিন থেকে তার পেছনে ককটেল বিস্ফোরণ করে। ঠিক আছে, আমরা দেখতে পাই না? ঠিক আছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রে বলা আছে, আপনারা একটু শিবিরের গঠনতন্ত্রটা একটু পড়বেন, 34 নম্বর ধারায় বলা আছে ছাত্র শিবিরে যদি
কেউ নেতা হতে চায় তাহলে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কেউ যদি পদের প্রতি কারো লোভ থাকে সে ডিসকোয়ালিফাইড। আমি কি বুঝাইতে পারছি? পদের প্রতি কারো লোভ থাকা যাবে না, যেটা আমরা অন্যান্য দলে দেখতে পাই পদের প্রতি লোভ। ঠিক আছে, পদের প্রতি লোভের জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে। আমরা একটা দলকে দেখতে পাই না 1 বছর জুড়ে শুধুমাত্র নিজেদের অন্তঃকোণ দলে ক্ষমতার জন্য 170+ মানুষকে মেরে ফেলছে, তাদের নিজেদেরই। তো যাদের হাতে নিজেদের দলের মানুষরা নিরাপদ না, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সাল থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলামী ছাত্র শিবিরের অন্তঃকোণ দলে একজন ভাইও আহত হয়েছে, নিহত তো দূরে থাক। এই ধরনের সুশৃঙ্খল সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সেটা তার কথা এবং কাজের মাধ্যমে দেখিয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির এই শৃঙ্খলা কিয়ামত অবধি, ইসলামী ছাত্র শিবির যতদিন থাকবে ততদিন এইভাবে শৃঙ্খল অবস্থায় থাকবে। এবং আমরা বলে থাকি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যাদের মধ্যে বুনিয়ানুম মারসুস, যারা হচ্ছে খুবই সাফফান সুশৃঙ্খল, এবং যাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা হচ্ছে বুনিয়ানুম মারসুস, শিহেদালা প্রাচীরের নাই। মাওলানা মওদুদীর একটা বই আছে ইসলামী আন্দোলনের সাফল্য শর্ত বলি, আপনারা যদি পারেন বইটা একটু পড়তে পারেন। ওইখানে তিনি বলেছেন মানে যারা ইসলাম একামতে দিনের কাজ করে তাদের অনেক হতাশার বিষয় থাকতে পারে, অপ্রাপ্তির বিষয় থাকতে পারে, কিন্তু তাদের হতাশা যাই থাকুক দুইটা বিষয় নিয়ে তারা সবসময় গর্ব করে। দুইটা শক্তি তাদের সবচেয়ে বেশি স্ট্রং। এর মধ্যে একটা হচ্ছে তাদের চারিত্রিক শক্তি, তাদের চরিত্র নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করতে পারে না। আর একটা হচ্ছে তাদের ঐক্যের শক্তি, তাদের ঐক্য নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করতে পারে না। এবং যে জাতির চারিত্রিকভাবে যাদের দৃঢ়তা থাকবে, যারা ঐক্যের দৃঢ়তা থাকবে, সেই জাতি কখনো কারো কাছে মাথা নত করবে না। সুতরাং আমাদের এই জাতির চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি বিনির্মাণ করার জন্য আমাদের কালেকটিভ কাজ করা দরকার। এবং এই জুলাই বিপ্লবের পরে আজকে আমাদের সেই ঐতিহাসিক সুযোগ এসেছে। ইসলামী ছাত্র শিবির যে আদর্শ লালন করে সেই আদর্শটাকে আজকে সারা দেশের ছাত্র সমাজের মাঝে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা বৈষম্যহীন একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কি একমত আমার সাথে? ইনশাআল্লাহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার কোনো শাখা আছে? আচ্ছা, ছাত্রী সংস্থা তো অবশ্যই শাখা থাকবে। ছাত্রী সংস্থা এখানে যদি নেত্রীরা থাকতো তাহলে বলতে পারতো। ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা আলাদা সংগঠন, তো ছাত্রী সংস্থার অবশ্যই থাকবে। এবং আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ছাত্রী বোন যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন থাকবে ইনশাআল্লাহ। কি ভাই, প্রশ্ন তো প্রচুর ভাই, কয়টা? হ্যাঁ ওকে ওকে ওকে, আমি ভাই